এই সরকার আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে এই দায়িত্বটা দেওয়ার পেছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন, দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এর মধ্যে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং কিন্তু পতনের পেছনেও কিন্তু এই তিনটা শক্তি কাজ করেছে, যে ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে। সুতরাং শেখ হাসিনার পতনের পেছনে যে তিনটা শক্তি, মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে, তিনটা শক্তি যারা পতনের জন্য যাদের অবদান, সেই শক্তিগুলো কিন্তু আবার বর্তমান আভ্যন্তরীণ সরকারকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের একটা ট্রানজিশন গভর্নমেন্ট, যেটা আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। মূল বিষয় হচ্ছে সেই জায়গায় আপনি সংস্কার হচ্ছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার, কিন্তু গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংস্কার। সুতরাং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটে। কিন্তু আজকে 10 মাস পরে আমরা যদি এটাকে একটু অ্যানালিসিস করি, এটাকে আমরা যদি একটু ফিরে তাকাই, তাহলে এই তিনটা শক্তি যারা আজকের সরকারকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আমি যদি একটা বলি, ছাত্র জনতার মধ্যে আজকে অবস্থানটা কোথায়? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। খুব একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে, ওরা যারা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ভালো মন্দ সবকিছু। কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান, তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে। একটা ছোট ফ্যাকশন যারা আজকে হয়তো এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে ব্লেসিং আছে, এই জন্য হয়তো তারা আছে। বাট কিন্তু বাকিরা কি বলছে, বাকিরা তো শুনতে হবে তো, যে যারা বসেছে তারা কি বলতে চাচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বৃহত্তম, না কি বলবো আমি জানি না, বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এখানে। এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথ আমরা আন্দোলনে আছি, সেখানে 42টি দল আছে। তার বাইরে রহিন ভাইদের যারা আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় 50টি দলের অধিক। অর্থাৎ মাইটি মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলছে। তো সুতরাং তারা কোথায়, তাদের অবস্থানটা কোথায়, এটা একটু বিবেচনার দরকার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের অবস্থানটা কোথায়? আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করার দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার, কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে নেবে? যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে? এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে? এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করব না। এটার একমাত্র কারণ হচ্ছে যেই প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার।
মানে সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলতেছে। কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে অলরেডি, সকলে জমা দিয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে, ঐক্যমত হবে। ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। কেন কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না? এটা এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা করেছি। আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে না? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না? আপনি এও বলা হয়েছে যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দুই একটা বিষয় যদি নেগোশিয়েবল থাকে সেটাও একটা টাইম, একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি নেগোশিয়েবল যেগুলো যদি ঐক্যমতে না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোত্থেকে আসলো? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোত্থেকে আসলো? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যদি মনে করি, কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চাই বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না, কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখানে গোজামিলের কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে, এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে এখানে, তাই না? আর বিচারের কথা যেখানে বলছে, আরে বিচার তো সবাই, বাংলাদেশের এমন কোনো লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না। আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের চেয়ে বিচার বেশি চাই, এটা অন্য কোনো দল তো হবে না। বিএনপির গুম, খুন, জেলে মৃত্যু, চিকিৎসার অভাবে পুলিশের হেফাজতে মৃত্যু, ৬০ লক্ষের উপরে মামলা, বাড়িঘর ছেড়ে পালিয়ে, ব্যবসা হারানো, চাকরি হারানো, আমি নিজের কথাই বলছি। আমাদের চেয়ে তো ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই। সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী এখানে। এবং বিচার কে করবে? বিচার করবে বিচার ব্যবস্থা, অর্থাৎ আদালত বিচার করবে। সরকার বিচার করে নাকি? সরকার তো বিচার করে না, সরকার বিচারের আওতায় আনে। তাইলে সরকারের কাজটা কি ছিল 10 মাসে? এদেরকে বিচারের আওতায় আনা। তো বিচারের আওতায় যদি তারা আনতে না পারে 10 মাসে, তাহলে বিফলতা কাদের এখানে? এখানে আর কেউ তো আনতে পারবে না, সরকারকে আনতে হবে। 10 মাস পরে যদি এখনো যদি বলা হয় বিচার শেষ না হবে, বিচার তো সরকার করে না। হ্যাঁ, সরকার করত, শেখ হাসিনা বিচার করত, বিচার বিভাগ বিচার করতো না। তো ওই কথা তো এখন আর প্রযোজ্য না। এখন তো বিচার করবে বিচার বিভাগ, আর সরকারের দায়িত্ব হচ্ছে বিচারের আওতায় আনা। তাহলে 10 মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন? ডিসেম্বরে যদি নির্বাচন হয় আরো 6 মাস আছে, নিয়ে আসো। কে মানা করতেছে বিচারের আওতায় আনতে? আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের আওতা যদি কাউকে আনতে সমর্থ না হয়,
আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো তো, কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নেই। বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি। তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে, আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ, সরকার করবে না। আমরা ওই শেখ হাসিনার পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। সেই বিচার বিভাগ করবে। তাইলে সমস্যাটা কোথায়? সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না। তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে, কিন্তু শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশে। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসে না? একেবারে পরিষ্কারভাবে চলে আসতেছে তো। আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষভাবে, একটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে যাবে, তাহলে কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না আজকে? তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি? আর কোনোটার সাথে কোনোটার কোনো সাংঘর্ষিক কোনোটাই না, কিন্তু সবগুলো ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে, যে নির্বাচনের আপনার রোড ম্যাপ এক বিষয়, বিচার একটা বিষয়, সংস্কার একটা বিষয়, সবগুলো চলমান প্রক্রিয়া। আর ওই 5-10 লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে, তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি না? একই তো, ওরা তো সব বুঝতো, ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে, এখানে ভোটের দরকার কি, এখানে অধিকারের দরকার কি, সব মানুষের জন্য করতেছে, ভালো ভালো কাজ করতেছে। তো ভাষাটা তো অনেকটা ওই রকমই হয়ে যাচ্ছে, গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে। এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে, তত বেশি অস্থিতিশীল হবে, তত বেশি মানুষের অধিকারহীন হবে। আমি মিডিয়াকেও বলছি, আপনারা লক্ষ্য করবেন, অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে। আপনি যদি যে কোনো সরকার যদি অনির্বাচিত হয়, যে কোনো সরকার, সে যে ফরম্যাটে আসুক, একটা স্টেজে গিয়ে তার ওই ক্ষমতা ধরে রাখার জন্য তারা যেরকম সব জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কারো পক্ষে একটা অবস্থান নেওয়া, কেউ রাস্তা মিটিং করলে এক ধরনের মন্তব্য, আবার বিএনপি যখন ওই ইশাকের দায়িত্ব পাওয়ার জন্য আন্দোলন করে, যেখানে কোর্টের জাজমেন্ট আছে, যেখানে নির্বাচন কমিশন যেটাকে ওদেরকে এন্ডোর্স করেছে, যেখানে কোর্টে আবার তাদের অ্যাপিল রিজেক্ট করেছে, একটা আইনগত দিক থেকে একটা আন্দোলন একটা নাগরিকের অধিকার। আমার যদি আইনগত অধিকার যদি কেউ বঞ্চিত করে সরকার, এটা নাগরিকের দায়িত্ব রাস্তায় আসা। যেই নাগরিক আইনগত প্রক্রিয়ার জন্য রাস্তায় আসতে পারবে না, সেখানে তো গণতন্ত্র হতে পারবে না। সে প্রতিবাদ করতে রাস্তায় আসবে, সেটাকে বাধাগ্রস্ত করছে, সেটা খারাপ কাজ। আর যমুনায় যাইতেছে, ওই শাহবাগে যাইতেছে, রাস্তা বন্ধ, কোথায় কোথায় মবক্রেসি, কোথায় কোথায় বন্ধ, না মানলে ওই যে কি সাংবাদিকদের পত্রপত্রিকার অফিসে যাওয়া,
ঘেরাও করা, সাংবাদিকদের থ্রেট করা অলরেডি তো শুরু হয়ে গেছে। আমি যেটা বলছিলাম অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এইগুলো কিন্তু বাড়তে থাকবে। কারণ ক্ষমতা খুব খারাপ জিনিস। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য, সেটা যেই ফরম্যাটে আসুক সরকার। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিমধ্যে। সুতরাং এইটা এমন একটা নিয়ে যাওয়া যাবে না যেখানে বাংলাদেশের মানুষকে তার অধিকারের জন্য আবার একটা অবস্থায় যাবে দেশ, যেটা বাংলাদেশের মানুষ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মোবক্রেসি চায় না, কেউ জোর করে তাদের দাবি আদায় করতে চায় না। দাবি আদায় করতে হলে চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার দাবি আদায় করতে হবে। জোর করে কোনো দাবি আদায় করা যাবে না, প্রেশার দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার দাবি আদায় করতে হবে।